নমস্কার। আজকে 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 9ই মে 2026। আমরা হাটুরা চিত্তপট আয়োজন করেছি রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ আমাদের দেশের গর্ব তথা সারা বিশ্বের গর্ব। সাহিত্য সংস্কৃতির এমন কোনো দিক নেই যেদিকে রবীন্দ্রনাথ বিচরণ করেননি। আমরা নাট্য সংস্থা, আমাদের নাটক নিয়ে কাজ। আমি খুব সচেতনভাবে বলছি, বিদেশি অনেক নাট্যকারের নাটক নিয়ে অনেক আলোচনা হয়, অভিনয় হয়, কিন্তু আমার যতটা জ্ঞান বুদ্ধি পড়াশুনো, সেই অনুযায়ী রবীন্দ্রনাথের মতন নাট্যকার গোটা বিশ্বে আর জন্মায়নি এবং জন্মাবেও না। আজ এই সময়ে দাঁড়িয়ে তার প্রত্যেকটি নাটককে ভীষণভাবে প্রাসঙ্গিক বলে মনে হয়। ডাকঘর থেকে রক্তকরবী, বিসর্জন থেকে মুক্তধারা, সব নাটকই। নাটক সব শিল্পের সমাহার। সেই শিল্পে ছবিও আছে, সঙ্গীত আছে, নৃত্য আছে, সবকিছুই আছে। আজকে রবীন্দ্রনাথের দিকে তাকালে আমাদের কোনো কিছুরই অভাব মনে হয় না। তার সঙ্গীত, অমন সঙ্গীতকার গোটা পৃথিবীতে খুব কম এসেছে। তার ছবি ছবি নিয়ে কথা বলতে গেলে বলতে হয়, এই মানুষটির আঁকা ছবি সারা বিশ্বে বন্দিত হয়েছে, কিন্তু এই মানুষটি কোনোদিন প্রথাগত চিত্রশিল্পীর তালিম কোথার থেকেও নেননি। তার মনের থেকে যা এসেছে তিনি সেইটা এঁকেছেন। তার ছবি যখন ফ্রান্সে প্রদর্শনীতে যায়, তখন বিদেশি শিল্পীরা বলেছিলেন যে এই প্রথম সাবকন্টিনেন্ট থেকে এমন একজন চিত্রশিল্পীর ছবি এলো যার ছবি দেখে আমরা কিছু শিখতে পারি। তো এই মানুষটিকে আজকে আমরা স্মরণ করব। এই মানুষটিকে স্মরণ করতে প্রথমেই আমরা আজকের সন্ধ্যায় ডেকে নিচ্ছি চিত্তপটের খুদে সদস্য পৃথ্বীরাজ রায়চৌধুরীকে। সে একটি কবিতা বলবে। কবিতা হট। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কুমার পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বস্তিগঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতে বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের ডাপার নকশা কাটা। ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো ঘুরে, মাছি যত বেড়াই উড়ে। খড়ের আটি নৌকা বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকারে পথের ধারে গান শুনিয়ে ভিক্ষা করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। থ্যাংক ইউ। এবার আমাদের আরেকটি কবিতা শোনাতে আসছেন। আমরা বলেছিলাম ছোট থেকে বড়তে যাব। কবিতা শোনাবে চিত্তপটের অভিনেতা সুরজিৎ হালদার। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নতমস্তকে প্রণাম জানিয়ে তারই একটি লেখা কবিতা আমি পাঠ করার চেষ্টা করছি। হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা,
আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গান ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাউনি। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালের কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবে, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। এইটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে থাক, এখন যাও ওই দিকে। সবাই নেমে গেল পরে স্টেশনে, আমি চললেন একা। নমস্কার। এবার আমরা একটা গান শুনে নেব। আমি প্রথমেই ডাকছি আমাদের চিত্রপটের অভিনেত্রী দুজনকে, কাকলি সেন ভৌমিক এবং তাপসী সাহা কুণ্ডু। তারি বাঁশি বাজে,
করি জাগরণে যাই বিভাবরী। এবার আমরা একটা কবিতা শুনে নেব চিত্রপটের অভিনেত্রী শ্রীমতী অরুন্ধতী চ্যাটার্জি রায়চৌধুরীর কাছ থেকে। নমস্কার, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট কবিতা পাঠ করছি। রবিবার, সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি। দিদির ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে? সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের খেয়াল থাকবারই জন্যে। বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পর। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। এবার আবৃত্তি পরিবেশন করতে আমি মঞ্চে আহ্বান জানাবো চিত্রপটের অভিনেতা শ্রী তপন রায়চৌধুরীকে। নাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠে পড়ে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, থাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুঠির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানে যুগল ভুরু, শুনলে বারেক মেঘের বুড়ু বুড়ু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল মনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ে, কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার। এবার আজকের কবি প্রণামে আমরা রবীন্দ্রনাথের গানে একটি নৃত্য দেখব। নৃত্য পরিবেশন করবে খাটুরা চিত্রপটের অভিনেত্রী নৃত্যশিল্পী শ্রীমতী দেবযানী গাঙ্গুলি। কতবার যে ভানুকে বিদ্রুপ করেছি, তুমি না একেবারে মধ্যম শ্রেণীর দেখতে। কখনো বলেছি তুমি যে কোনোদিন লিখিয়ে হবে, আমি কিছুতেই মানতে পারি না। অন্তত বিহারী চক্রবর্তীর মতো লিখতে পারবে না। নাও ভানু, এসব কথার কথা। আমি জানতাম তুমি মস্ত বড় কবি হবে। বঙ্কিমবাবু যাকে স্বীকৃতি দেন, সেখানে আমি বলার কি? তবু চাইতাম তোমার মধ্যে অহং যেন বাসা না বাঁধে কোনোদিন। ভানু, তুমিও আমার মনের কথা জানতে, তাই তো আমায় অনায়াসে করে তুলেছি তোমার জীবনের ধ্রুবতারা। আহারে, শিমলের ভালো মানুষ নরেন দত্ত প্রেমের কথাকে শেষে পূজার মণ্ডপে এনে ফেললে। প্রেম যে কখন পূজাতে বদলে যায়, জীবন সঙ্গীও যে কখন জীবন দেবতা হয়ে যায়,
বোঝাই যায় না। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আরো কভু হব না পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। যেথায় আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। আকুল মন জলে ঢালো গো কিরণধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তবু মুখ সদা মনে জাগিতেছে সঙ্গমনে। দিলে গো অন্তর হলে নাহি কুলৌ কিনারা। তবু মুখ সদা মনে জাগিতেছে সঙ্গমনে। দিলে গো অন্তর হলে নাহি কুলৌ কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এই দিন, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এই দিন, মুখ হেরি শরণে সে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এই সমুদ্রে আরো কভু হব না পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে দু একটি কথা শুনে নেব খাটুড়া চিত্রপটের প্রাণ পুরুষ তথা অভিভাবক শ্রী প্রদীপ রায় চৌধুরী মহাশয়ের কাছ থেকে। আজকের দিনটা বড় শুভ দিন। আমাদের সকলের জন্যে, দেশের জন্যে এবং মানব সভ্যতার জন্য। কারণ এই দিনে আমরা পেয়েছিলাম তেমন একজন মানুষকে, পৃথিবী পেয়েছিল যে মানুষটি
এই পৃথিবী, রূপ, রস, গন্ধ মানব জীবনের অন্তস্থ যে অনুভব এবং অনুভূতি, সমাজ জীবনের যে সৌন্দর্য, শুধু তাকেই তিনি দেখেছেন এবং তাকে তিনি ব্যাখ্যা করে গেছেন পরবর্তী প্রজন্মের জন্য। অনেক অনেক প্রজন্ম ধরে তার সেই কাজ আলোচিত হবে। আমরা একটি নাটকের রবীন্দ্রনাথের ব্যাপ্তি এত বেশি যে কোন বিষয় নিয়ে কথা বলা যায় এই চিন্তা করতে অনেক সময় লেগে যায়। আমরা যেহেতু একটি নাটকের দল, সেই জন্য আমি রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে কয়েকটা কথা বলব, যেটা হয়তো প্রাথমিকভাবে আমাদের জানা থাকলে ভালো হবে। 1876 সালে ওদের 17 বছর বয়স হবে নাকি, 15 বছর। তো প্রথম নাটক অভিনয়ে উনি অংশগ্রহণ করেছিলেন, নিজের নাটক নয়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না, এরকম বোঝা নাটক, এমন কর্ম আর করব না। প্রধান ভূমিকায় জ্যোতিরিন্দ্রনাথ অভিনয়েছিলেন রবীন্দ্রনাথ। এই নাটক করার পরে, অভিনয় করার পরে ওনার মনে হলো যে আমি নাটক করব, এবং উনি নিজে নাটক লিখলেন। তারপরেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ওপরে মঞ্চ বেঁধে ছাদে, আমরা মঞ্চ বেঁধে ছাদে কাজ করি। তখনকার দিনে এটা সম্ভব ছিল না, এরকম হয়নি, কিন্তু রবীন্দ্রনাথ করেছিলেন। এটা রবীন্দ্রনাথের কিন্তু শুরু, এই যে ছাদে মঞ্চ বেঁধে নাটক করা, তার আগে কেউ করে। তো ছাদে মঞ্চ বেঁধে উনি করলেন প্রথম নাটক বাল্মীকির প্রতিমা। আমাদের সৌভাগ্য, আমরা সেই নাটকের ছবিটি ওখানে রেখেছি। বাল্মীকির ভূমিকায় নিজে অভিনয় করলেন এবং সমস্ত দর্শক, রবীন্দ্রনাথ নাটক করবেন স্বাভাবিকভাবে গুণী দর্শক, সুধী দর্শক, জ্ঞানী দর্শক হিসেবে উপস্থিত ছিলেন, অপূর্ণ প্রশংসা করলেন। এবং রবীন্দ্রনাথ অনুভব করলেন যে মানব জীবনে, তার সাহিত্যে নাটকের একটা বড় ভূমিকা থাকে। রবীন্দ্রনাথ কম বেশি 40টারও বেশি নাটক লিখেছে। শেক্সপিয়ারের নাটকের সংখ্যা 40, ফ্যাক্টেরও নাটকের সংখ্যা এরকম 40-এর কাছাকাছি। মানে আমরা পৃথিবী নাট্যকার বলে যে শেক্সপিয়ারকে আমরা সবাই নাটকের ঈশ্বর বলে মানি, কিন্তু আসলে কি শেক্সপিয়ার সারা পৃথিবীতে এত আলোচিত হয়েছে এত মানুষের দ্বারা, এবং তার নাটক এত বেশি অভিনীত হয়েছে বিভিন্ন ভাষায় যে তাকে আমরা নাটকের ঈশ্বর বলি। কিন্তু রিজু বলছিল যে পৃথিবীতে বোধহয় এমন নাটককার আর কোনোদিন জন্মাননি, আগেও না পরেও জন্মাবেন না, তিনি রবীন্দ্রনাথ। তার কারণ রবীন্দ্রনাথকে না সারা পৃথিবী তেমনভাবে বোঝার চেষ্টা করে, তেমনভাবে ধরার চেষ্টা করে। বোঝা এবং ধরতে গিয়ে অনেক বড় বড় মানুষ অকৃতকার্য করেছে। রবীন্দ্রনাথ নিজে তার নাটকে অনেক অভিনয় করেছেন, যা কত বড় অত গুরু আলোচনা না গিয়ে আরেকটু করে বলি যে রবীন্দ্রনাথ যে সাংকেতিক নাটকগুলো লিখেছেন, আমরা সবাই রবীন্দ্রনাথের নাটক বলতে সেইগুলোকেই ভাবি। আমরা রক্তকরবীকে ভাবি, আমরা ডাকঘরকে ভাবি, নিত্যদাকে ভাবি, অচলাকে ভাবি। হ্যাঁ, কিন্তু
রবীন্দ্রনাথ কিন্তু বাচ্চাদের জন্য হাসির নাটক লিখেছেন। শান্তিনিকেতনে ওই বিদ্যালয় চালনা করবার জন্যে উনি ছুটির সময়ে বা যখন অবকাশ হতো তখন শিশুদেরকে কাজে লাগানোর জন্য খুব মজার মজার নাটকও লিখেছেন। আমরা কিন্তু সে নাটকগুলো জানি, তিনি বোধ হয় তাদের একটি করেছে, খ্যাতির বিড়ম্বনা, রোগীর বন্ধু, পেটে ও পিঠে, বিধি পয়সার ভোজ। হ্যাঁ, তো এইরকম অনেক নাটক তিনি ওই শিশুদের জন্য, ওই শান্তিনিকেতনের আবাসিক যে ছাত্ররা অল্প বয়সী তাদেরকে, শিশু বাচ্চা তাদেরকে নিয়ে পড়িয়েছে। আবার এই রবীন্দ্রনাথ কিন্তু একটু বড়দের জন্যে এবং সমাজের খুব গভীরতম কথা হাসির মাধ্যমে বলেছেন, যেটা আমরা বোঝার জন্যে আমাদেরকে সেই স্তরে পৌঁছতে হবে। যেমন খ্যাতির বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, গোড়ায় বলদ, শেষ রক্ষা, এই যে প্রহসন, এগুলো হাসির নাটক। এগুলোর জন্য কিন্তু আমাকে রক্তকরবী বুঝতে হবে না, এগুলোর জন্য কিন্তু আমাকে মুক্তধারা না বুঝলেও চলবে। রক্তকরবী, মুক্তধারা, অচলায়তন, ডাকঘর, এইসব নাটক বোঝার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। প্রস্তুত না হয়ে, যেমন সব এখানে শিক্ষয়িত্রীরা আছে, দেবযানীও তো শেখায়, বহু শিক্ষক শিক্ষিকা, তো যেমন প্রস্তুত না হয়ে একজন ছাত্র বা ছাত্রী যদি পরীক্ষা দেয় তো অকৃতকার্য হওয়া তার পক্ষে খুব স্বাভাবিক। তেমনি রবীন্দ্রনাথের ডাকঘর যদি আমি পড়ার জন্য নিজেকে প্রস্তুত না করি, রক্তকরবী বোঝার জন্য যদি আমি নিজেকে না প্রস্তুত করি, তাহলে আমি রক্তকরবী পড়ে কিছু বুঝতে পারবো না, আমার পক্ষে ভালো লাগবে না। এই যে পড়তেও ভালো লাগবে না, নিজেকে প্রস্তুত করি না বলেই আমরা রবীন্দ্রনাথকে দূরে ঠেলে রাখি। কারণ রবীন্দ্রনাথ যে সময়ে নাটক লিখছেন সেই সময় কিন্তু বাংলা নাটকের স্বর্ণযুগ। গিরিশ ঘোষ এসে গেছে, 1872 নীলদর্পণ হয়ে গেছে, 1876 প্রথম রবীন্দ্রনাথ অভিনয় করলেন। হ্যাঁ, তার অনেক আগে মাইকেল মধুসূদন এসেছেন বাংলা নাটকে, দারুণ প্রতিভা নিয়ে। দীনবন্ধু মিত্র এসে গেছেন। গিরিশবাবু বলেছিলেন রবীন্দ্রনাথের অভিনয় দেখে যে এইরকম অভিনেতা যদি আমি পেতাম, আমার কাছে যদি থাকতো, তাহলে আমি বাংলা নাট্যমঞ্চকে ভরিয়ে দিতে পারতাম। কারণ রবীন্দ্রনাথ তো শুধু নাটককার নন, রবীন্দ্রনাথ প্রযোজক, রবীন্দ্রনাথ অভিনেতা, রবীন্দ্রনাথ পরিচালক, রবীন্দ্রনাথ গায়ক, কি নন? এই হচ্ছেন রবীন্দ্রনাথ। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা রবীন্দ্রনাথকে ঠিকমতো ভালো করে অনুভব করবার জন্য যে প্রস্তুতি আমাদের দরকার, সেই প্রস্তুতি নেওয়ার সুযোগ ঘটে না, বা এখন এই গতিময় যুগে আমাদের ততখানি আমরা সময়ও ব্যয় করতে পারি না, বা সেই অনুভবের জায়গায় হয়তো পৌঁছতে পারি না। 1876 আরম্ভ করলেন, 1940 রবীন্দ্রনাথের শেষ নাটক। 64 বছর উইদাউট ইন্ট্রোডাকশন, অবকাশহীন নাট্যজীবন তার। 1840 উনি শান্তিনিকেতনে সাপ মোচন, 1940 সাপ মোচন করলেন। বোধহয় বিদেশ থেকে, আমেরিকা কিংবা কোনো একটা বিদেশ থেকে একটা প্রতিনিধি দল এসেছিল শান্তিনিকেতনে। হ্যাঁ, সেই প্রতিনিধি দলের জন্য উনি সাপ মোচন দেখানোর জন্য উনি 1940, মানে ভাবা যায় মৃত্যু তো 41 নাকি, তাহলে মৃত্যু 80 বছর বয়সে মৃত্যুর 1 বছর আগে 79 বছর বয়সে শান্তিনিকেতনে উনি সাপ মোচন করেছেন। অমিত শক্তি মানুষের, মানে ঈশ্বর আমি জানি না। তো এই রবীন্দ্রনাথকে বুঝতে গেলে বা এ করতে গেলে অনেকটা এই ইনফরমেশনগুলো আমাদের কাছে থাকা ভালো সকলের কাছে, যে কিভাবে তিনি তার যে বহুমুখী নাটক, তিনি কর্ণবন্দী সংবাদ, আমরা সেটা কবিতা আবৃত্তি, বিদায় অভিশাপ, গান্ধারী আবেদন, এগুলো কাব্য নাট্য।
এবং রবীন্দ্রনাথ যে সৃষ্টি করেছিলেন তার আগেও কেউ করেনি, পরেও করেনি। সাবমোচন, চণ্ডালিকা, এই যে গীতিনাট্য, রবীন্দ্রনাথের আগেও করেননি কেউ, পরেও করেননি, এখনো কেউ করছেন, কারণ করার ক্ষমতাই হয়নি। যে ঋতু বলছিল না যে আগেও এমন নাটককার জন্মাননি, পরেও জন্মাবেন না। সেই বহুমুখী যে প্রতিভা, এই রবীন্দ্রনাথেই ছিল। রবীন্দ্রনাথকে আমরা ঈশ্বর বলেই কখনো কখনো প্রণাম করি, ভগবান বলে প্রণাম করি, কিন্তু আমি একটা জিনিস অন্তত আমার জীবনে অনুভব করি যে আনন্দ, বিষাদ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা যাই আসুক, যদি ওই বৃদ্ধের কাছে নতজানু হয়ে বসি, তাহলে সব প্রশান্তি আসে, কিছু না কিছু খুঁজে পাই। কোথাও না কোথাও তিনি আমার সেই কষ্ট, আমার সেই দৈন্য, আমার সেই দীনতা, আমার সেই না ভালো লাগাকে ভালো লাগায় ভরিয়ে দেওয়ার মতন সম্পদ উনি ওনার জায়গায় রেখে গেছেন। আমি নাটক ভালোবাসি, হয়তো বেশিরভাগ ওনার নাটকের মধ্যেই খুঁজি, গানের মধ্যে খুঁজি, কবিতার মধ্যে খুঁজি। তো যাই হোক, এই যে একটা কথা বললাম এই বহুমুখী রবীন্দ্রনাথ সম্পর্কে, আমরা যেহেতু নাটক করি, আমাদের বোধ হয় এই ধরুন এই 2-4টি ইনফরমেশন আমাদের জানা থাকলে ভালো হয়। আর মধ্য এই পরিবেশ আর জানাও তেমন আর কতটুকু, তার মধ্যে সবাই ভালো থাকুন। আর আজকের এই শুভ দিনে, আজকের দিন কেন সারাদিন সারাক্ষণ যে মানুষটিকে প্রণাম করছি, যে মানুষটি জীবনের ধ্রুবধারা, সেই মানুষটিকে আজকে আরেকবার এই শুভ প্রণাম জানাই। এবার আমাদের সামনে আজকের এই সুন্দর দিনে একটি কবিতা পাঠ করবেন খাটুরা চিত্তপটের নাট্য নির্দেশক আমার প্রিয় দাদা শুভাশিস রায়চৌধুরী। আমি তাকে মঞ্চে আহ্বান করছি। নমস্কার। কবিতা সোনার তরী, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো পরশা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এই পারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি মুহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি মুহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে নাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলেন তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। কথা
সেই